ভূতের প্রভাব যেমন মানুষের উপরে পড়ে, ঠিক সেইভাবেই তা নির্জীব বস্তুর উপরেও পড়ে। এর একমাত্র উদাহরণ ছিল আমাদের গ্রামের রেলওয়ে স্টেশন। রেলওয়ে থাকা সত্ত্বেও সবাই বাসে চড়ে অন্য জায়গায় যেত, কারণ তারা এটা মনে করে যে ওটা একটা ভুতুড়ে রেলওয়ে স্টেশন ছিল। এক রাতে ওই স্টেশনে একটা ট্রেন এলো, আর সেটা থেকে বাদল আর তার স্ত্রী মধুমিতা নামলো। পুরো স্টেশন খালি ছিল, আর ওখানে একটা ভয়ঙ্কর শান্তি ছিল। ওরা দুজন একটা বেঞ্চে বসে পড়ে। বাদল, তোমার দাদাকে তাড়াতাড়ি ফোন করো, বলো তাড়াতাড়ি যেন আনতে আসে। আমার আমার এই জায়গাটা মোটেই ঠিক লাগছে না। বাদল তার বড় ভাইকে ফোন করলো। আরে দাদা, কোথায় গো তুমি? আমরা স্টেশনে পৌঁছে গেছি। কি? আমি তোকে বলেছিলাম না যে ট্রেনে একদম আসবে না? ওটা একটা ভুতুড়ে রেলওয়ে স্টেশন। কি বাজে বকছো দাদা? ভূত বলে কোনো জিনিস হয় না। তুমি তাড়াতাড়ি আমাদেরকে আনতে এসো। আরে তুই ওখানেই থাম, কোথাও যাবি না। আমি এক্ষুনি আসছি। দাদা কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। আমার কিন্তু খুব ভয় লাগছে বাদল, এই ট্রেনটা এখনো এখানেই দাঁড়িয়ে রয়েছে। হয়তো এটাই লাস্ট স্টপ। তুমি ভয় পেও না, কিচ্ছু হবে না। বাদল আর মধুমিতা ওখানেই বসে রইল। হঠাৎ ট্রেনের হর্ন বেজে উঠল, আর ওই ভয়ঙ্কর শান্তি ভঙ্গ হয়ে গেল। ট্রেনের ভেতরে অন্ধকার ছিল। ট্রেন আস্তে আস্তে চলতে লাগলো। দেখো, ট্রেন চলে যাচ্ছে। ওরা দুজন দেখল যে একটা লোক ওদের দিকে এগিয়ে আসছে। বেশি আলো না থাকার কারণে শুধু ওর জুতোর আওয়াজ আসছিল, আর হালকা একটা ছায়া দেখা যাচ্ছিল। বাদল, দেখো কেউ আসছে, চলো পালিয়ে যাই এখান থেকে। ভয় পেও না, টিসি হবে হয়তো। ওই লোকটা হঠাৎ ওদের সামনে এসে দাঁড়িয়ে পড়ল, আর তাকে দেখে দুজন এমন ভয় পেল যেন মৃত্যুকে দেখে ফেলেছিল। সে ওই স্টেশনের টিসি ছিল, কিন্তু তার চামড়া জায়গায় জায়গায় পুড়ে গেছিল, আর ভেতরের হাড়গোড় বাইরে বেরিয়ে গেছিল। টিকিট দেখাও। টিসির ওই ভয়ঙ্কর আওয়াজ শুনে বাদল আর মধুমিতা দৌড়তে লাগলো। টিকিট নেই, ধর ওদেরকে। হঠাৎ স্টেশনের খুঁটিগুলো থেকে পুলিশরা বাইরে আসতে লাগলো। ওদের অবস্থা টিসিরই মতোই ছিল। সব পুলিশওয়ালারা বাদল আর মধুমিতার উপরে ঝাঁপ দিয়ে দেয়, আর দুজনকে ধরে নেয়। এদের কাছে টিকিট নেই, এদের শাস্তি দাও। না না, এরকম করবেন না, আমাদের কাছে টিকিট আছে, দেখাও না বাদল। হ্যাঁ। বাদল দুজনের টিকিট বের করে টিসিকে দেখালো। টিসি ওই টিকিট দেখলো আর বলল, এগুলো এই স্টেশনের নয়, এগুলো অন্য স্টেশনের টিকিট। মানে? মানে যে তোমরা শাস্তি পাবে। নিয়ে যাও এদেরকে, আর ট্রেনের নিচে ফেলে দাও। পুলিশওয়ালারা ওদের দুজনকে টেনে টেনে নিয়ে যেতে লাগলো। বাদল, এই ট্রেনটা শেষ হচ্ছে না কেন? এটা তোমার ট্রেন নয়, আমাদের ট্রেন। টিসের এইটুকু বলা মাত্রই ওই ট্রেনটা আলোকিত হয়ে গেল। ট্রেন দ্রুত গতিতে দৌড়তে লাগলো। বাদল আর মধুমিতা আরো বেশি ভয় পেয়ে গেল, আর পুলিশওয়ালাদের কাছে দয়ার ভিক্ষে চাইতে লাগলো। ওই পুলিশগুলো বাদল আর মধুমিতাকে চলন্ত ট্রেনের নিচে ফেলে দিল। ওরা দুজন চিৎকার করে নিচে পড়ে গেল, আর হঠাৎ করে চুপ হয়ে গেল। ওরা পাতের ওপরে দাঁড়িয়ে পড়ল, আর ওরা দেখল যে ট্রেন ওদের শরীরের ওপর দিয়ে যাচ্ছিল, আর ওদের কিছুই হচ্ছিল না। বাদল খুশি হয়ে বলতে লাগলো,
আরে আমরা বেঁচে গেছি, দেখলে তুমি, আমরা বেঁচে গেছি, তুমি আমাদেরকে মারতে পারবে না। এই বলে বাদল হাসতে লাগলো। বাদলকে দেখে টিসি আর পুলিশরাও হাসতে লাগলো। ওদেরকে হাসতে দেখে বাদল চুপ করে গেল। ওদের ভয়ঙ্কর হাসি শুনে মধুমিতা কাঁদতে লাগলো। বাদল ঠিক কিছুই বুঝতে পারছিল না। আস্তে আস্তে বাদল আর মধুমিতার নিঃশ্বাস নিতে অসুবিধে হতে লাগলো, আর ওরা নিচে পড়তে লাগলো। দুজনের দম ফুলতে লাগলো আর চেহারা নীল রঙের হয়ে গেল। আর কিছুক্ষণ পরেই ওরা দুজন মরে গেল। যখনই ওরা দুজন মরে গেল, ওদের লাশগুলো ট্রেনের সাথে সামনে চলে গেল। লাশগুলোকে যেতে দেখে টিসি আর পুলিশগুলো চলন্ত ট্রেনে ঝাঁপ দিয়ে দিল। সবার চলে যাওয়ার পর ট্রেন আস্তে আস্তে উধাও হতে লাগলো। ট্রেনের উধাও হওয়া মাত্রই ওই রেলওয়ে স্টেশন আবার আগের মতো ভয়ঙ্কর শান্তিতে বদলে গেল, আর সব আলো নিভে গেল। কিন্তু হঠাৎ একটা আওয়াজ এলো, বাদল, মধুমিতা! বাদলের বড় দাদা ওদেরকে নিয়ে যাওয়ার জন্য এসেছিল। সে ওই বেঞ্চের কাছে এলো যেখানে বাদল আর মধুমিতা বসেছিল। সে খুব ভয় পেয়ে গেছিল। ব্যাগ তো এখানেই রয়েছে, ওরা দুজন কোথায় চলে গেল? বাদল, মধুমিতা! বাদলের দাদা পাগলের মতো ওদের ডাক দিতে লাগলো। কিন্তু হঠাৎ সে থেমে গেল, কারণ সে অন্ধকারে দুটো ছায়া তার দিকে আসতে দেখে সেও ওদের দিকে দৌড়লো। যখনই সে ওদের দুজনের সামনেই পৌঁছলো, সে ভয়ের চোটে থেমে গেল। ওর সামনে বাদল আর মধুমিতা দাঁড়িয়েছিল, কিন্তু ওদের অবস্থা টিসির মতো ভয়ঙ্কর ছিল। চলো দাদা, আমাদের বাড়ি ফিরে যাই। বাদলের এটা বলা মাত্রই সেই ট্রেনটা আবার দেখা দিয়ে দিল। একদিন এক ফরেস্ট অফিসার, অমরনাথ আর দীপ, তিনজনে ফরেস্ট অফিসে বসেছিল। অমরনাথ আর দীপ, তোমরা দুজন এই এলাকার সবথেকে বেস্ট শিকারী। আমি তোমাদের রেকর্ড চেক করেছি, আর সেই জন্যই তোমাদের এখানে ডেকে আনা হয়েছে। তোমাদের সাহায্য চাই আমাদের। এই জঙ্গলে নেগড়েদের বড্ড উপদ্রব বেড়েছে, আর ওদের কোনো সাধারণ নেগড়ে বলে মনে হয় না, একটু অদ্ভুত প্রকৃতির। আপনি কোনো চিন্তা করবেন না স্যার, কাজ হয়ে যাবে। কাল সকালের মধ্যে সমস্ত নেকড়ে শেষ হয়ে যাবে। কিন্তু এই কাজটা আপনিও তো করতে পারেন, আমাদের কি প্রয়োজন? আরে তোমরা বুঝতে পারছো না, আমরা হলাম সরকারি লোক, আর সেই জন্য আমাদের এই জঙ্গলের কোনো পশু হত্যা করার অধিকার নেই। ঠিক আছে, কিন্তু এর টাকা? কাজ হওয়ার সঙ্গে সঙ্গেই তোমাদের টাকা তোমরা পেয়ে যাবে। হঠাৎই দীপের চোখ অফিসারের বাঁ হাতের ওপর পড়ল। সেখানে সে দেখতে পেল কোনো পশুর থাবার আঁচড়ের চিহ্ন। এইভাবে কে আঁচড়েছে আপনাকে? কোন জঙ্গলি প্রাণীর সামনে পড়ে গেছিলেন আপনি? আরে না না, এটা তো ওই শুধু প্র্যাকটিস করার সময় লোহার তারে কেটে গিয়েছিল, সেটারই দাগ থেকে গিয়েছে। অফিসারের উত্তর শুনে দীপ খুব একটা বিশ্বাস করল না, কারণ ওই আঁচড়ের চিহ্নটা জঙ্গলি পশুর বলেই মনে হচ্ছিল। কথা শেষ হবার পরেই অমরনাথ আর দীপ সেখান থেকে চলে গেল। সেই রাতেই অমরনাথ আর দীপ শিকার করবার জন্য জঙ্গলের দিকে রওনা হলো। তারা দুজনেই গাড়ি করে ঘন জঙ্গলের অভিমুখে রওনা হলো। অমরনাথ গাড়ি চালাচ্ছিল আর দীপ তার পাশে বসেছিল। আরে এত কিসের তাড়াহুড়ো বলতো? আমরা কি শিকার করতে সকালে যেতে পারতাম না? না,
সকালে শিকার করে কোনো আনন্দই নেই। আরে এতে আনন্দের কি আছে? আর এমনিতেই রাতে কত বিপদ। আর সব থেকে গুরুত্বপূর্ণ কথা এটা যে এই জঙ্গল আর এখানে থাকা পশুরা আমাদের জন্য নতুন। কোনো বিপদের আশঙ্কা নেই। রাতের বেলায় সব বন্য পশুরা ঘুমিয়ে পড়ে, আর তখনই ওদের শিকার করা সহজ হয়। আর সকাল বেলায় ওই সমস্ত পশুরাই সজাগ থাকে, আর সেই জন্যই আমাদের তখন বিপদের আশঙ্কা থাকবে। সেসব তো ঠিক আছে, কিন্তু যদি কোনো পশু এই সময় জেগে থাকে তাহলে? তাহলে আবার কি? তাকেও সারা জীবনের মতো ঘুম পাড়িয়ে দেব। তুই তো দেখছি কথায় কথায় ভয় পেয়ে যাচ্ছিস। চুপ কর, কিচ্ছু হবে না। দীপ খুব ভয় পেয়েছিল। অমরনাথ জঙ্গলের একেবারে মাঝখানে গিয়ে তার গাড়ি থামালো, আর দুজনেই গাড়ি থেকে নেমে দাঁড়ালো। জঙ্গল খুব ঘন আর গভীর ছিল, সেজন্য চাঁদের আলো তাদের কাছে খুব একটা পৌঁছচ্ছিল না। অমরনাথ গাড়ি থেকে দুটো বন্দুক বার করলো, আর একটি দীপের হাতে ধরিয়ে দিল, আর বলল, এই নে বন্দুক, এতে গুলি ভরা আছে। যদি কোনো নেকড়ে দেখিস তাহলে সোজা গুলি করে দিবি। সকালের মধ্যে কাজ শেষ করতে হবে। আর হ্যাঁ, এবার তুই ভয় পাওয়া বন্ধ কর। আমি তো আছি তোর সঙ্গে। চল এখন। অমরনাথ আর দীপ জঙ্গলের গভীরে হাঁটতে লাগলো। হঠাৎই তারা একটা নেকড়ের চিৎকারের আওয়াজ কানে শুনতে পেল। দীপ সেই আওয়াজ শুনে একটু ভয় পেয়ে গেল, কিন্তু অমরনাথ সেই ডাকের আওয়াজ শুনেই খুব খুশি হলো। মনে হচ্ছে আমরা এসে গেছি। চল গিয়ে নেকড়েদের শিকার করি। অমরনাথ দৌড়ে সামনে এগিয়ে গেল। দীপও তার পেছনে পেছনে দৌড়তে লাগলো, কিন্তু অমরনাথ অত্যন্ত জোরে দৌড়ে অনেকটা এগিয়ে গেল। অমরনাথ, আরে ভাই আমার জন্য দাঁড়া। অমরনাথ! দীপ হঠাৎ করে দাঁড়িয়ে পড়ল। সে অমরনাথকে কোথাও দেখতে পাচ্ছিল না। সে ওখানে দাঁড়িয়েই অমরনাথকে ডাকতে লাগলো। অমরনাথ! অমরনাথ! ভাই কোথায় তুই? অমরনাথ! অনেক দূর থেকে অমরনাথের সাড়া সে পেল। আরে আমি এখানে আছি, তাড়াতাড়ি এগিয়ে চলে আয়। দীপ ভয় পেয়ে এক পা করে সামনের দিকে ক্রমশ এগোতে লাগলো। আর ঠিক তখনই হঠাৎই তার সামনে একটা নেকড়ে এসে হাজির হলো। সেই নেকড়েকে দেখে দীপ ভয়েতে তার বন্দুকটাকেও তুলতে পারল না, কারণ সেটা কোনো সাধারণ নেকড়ে ছিল না। সেই নেকড়েটি অন্যান্য নেকড়েদের তুলনায় অনেকটাই বড় ছিল। সব থেকে ভয়ঙ্কর ব্যাপার যেটি ছিল তা হলো ওর দুটি মাথা ছিল। দেখতে ভয়ঙ্কর লাগছিল। ভয়ের চোটে দীপের হাত থেকে তার বন্দুকটি পড়ে গেল। আরে এর তো দুটো মাথা। এরকম নেকড়ে আগে আমি কখনো দেখিনি। দেখতেও পাবি না, কারণ আমি এই জঙ্গলেই থাকি। নেকড়ের মুখ থেকে কথা শুনতে পেয়ে দীপ আরো ভয় পেয়ে গেল। তুমি কথাও বলতে পারো? আর আমরা শুধু মানুষ খাই। নেকড়ের এই কথা শুনে দীপ ওখান থেকে দৌড়তে লাগলো। নেকড়েও তার পেছনে ধাওয়া করলো। এদিকে অমরনাথ তার বন্দুক হাতে নিয়ে সাবধানে হাঁটছিল। আর হঠাৎই সে দীপের ভয়ার্ত চিৎকার শুনতে পেল। অমরনাথ পেছন ফিরে তাকালো। দীপ, কি হয়েছে তোর? কোথায় আছিস? যেদিক থেকে দীপের গলা পেয়েছিল সে সেই দিকে দৌড়তে লাগলো। হঠাৎ অনেক নেকড়ের কান্নার শব্দ সে শুনতে পেল। সামান্য ভয় পেলেও তাও সে দৌড়তে লাগলো। রাস্তার মধ্যে সে দীপের পড়ে থাকা বন্দুকটিকে দেখতে পেল। জানি না দীপ কোথায় চলে গেল। দীপ! দীপ! অমরনাথ আবার দৌড়তে লাগলো। সে দৌড়তে দৌড়তে হঠাৎই পা পিছলে মাটিতে আছাড় খেয়ে পড়ল। পেছন দিকে তাকিয়ে সে যা দেখল, ভয়ের চোটে তার শ্বাস বন্ধ হয়ে এলো। মাটিতে অনেকটা রক্ত পড়েছিল, আর পাশেই রক্তাক্ত হয়ে দীপের
পোশাক। তখনই হঠাৎই পেছনের ঝোপ থেকে সে কিছু আওয়াজ পেল। পেছন ফিরে সে তাকিয়ে দেখল চারটে লাল চোখ তার দিকে তাকিয়ে রয়েছে। সঙ্গে সঙ্গে সে তার বন্দুক তুলে ওই চোখগুলোর দিকে তাক করে দাঁড়িয়ে পড়ল। আচ্ছা, তাহলে তোরাই হলি সেই নেকড়ে। বাইরে আয়। সেই চারটে লাল চোখ যে মুহূর্তে ঝোপ থেকে বেরিয়ে এলো তা দেখে অমরনাথ ভয়ে কাঁপতে লাগলো। ওই দুটো মাথাওয়ালা বড় নেকড়েটাকে দেখে অমরনাথের মুখ থেকে কোনো শব্দই বেরোলো না। ওই নেকড়েটির দুটো মুখ থেকে রক্ত ঝরে পড়ছিল। সে অমরনাথের দিকে ক্রমশ এগিয়ে আসছিল। অমরনাথ সঙ্গে সঙ্গে তার দিকে গুলি চালালো, আর সেই গুলি একটা সাধারণ পাথরের মতো ওই নেকড়ের পেটে গিয়ে লাগলো আর ছিটকে মাটিতে পড়ে গেল। সে তখন দ্বিতীয়বার গুলি করল, কিন্তু তাতেও কোনো লাভ হলো না। তোমার এই খেলনা দিয়ে আমার কিছুই হবে না। নেকড়ের সেই ভয়ঙ্কর আওয়াজ শুনে অমরনাথ ভীষণভাবে ভয় পেয়ে গেল, আর তার হাত থেকে বন্দুকটা নিচে পড়ে গেল। নেকড়ের কাছে সে তখন তার নিজের প্রাণ ভিক্ষা করতে লাগলো। আমাকে যেতে দাও। এরপর থেকে আর কোনোদিনও আমি এই জঙ্গলে আসবো না। এই জঙ্গলে কেউ শিকার করতে কখনোই আসতে পারে না। আর তুই এত দূর চলে এলি, আমায় বল, আমায় মারার জন্য তোকে এখানে কে পাঠিয়েছে? ওই ফরেস্ট অফিসার পাঠিয়েছে। ওই অফিসারকে তো কালকেই মেরে ফেলা উচিত ছিল, কিন্তু ও বেঁচে পালিয়ে গেল। আমি ভেবেছিলাম আমার ভয়ে ও আর এই জঙ্গলে কখনোই আসবে না, কিন্তু আমি ভুল ছিলাম। কোনো ব্যাপার নয়, তোর পরে ওকেও আমি মেরে ফেলবো। তার মানে ওই অফিসার আগে থেকেই তোমার ব্যাপারে জানতো, তারপরে ও আমাদের এখানে মরার জন্য পাঠিয়েছে? কাল আমি ওর হাতের মধ্যে একটা আঘাত করেছিলাম, কিন্তু ও পালিয়ে গিয়েছিল। আজ ওর বাড়িতে গিয়ে ওকে শেষ করে দেব। নেকড়েটি সামনের দিকে ক্রমশ এগিয়ে এলো, আর সে অমরনাথের বুকের উপর তার থাবা দিয়ে দুবার আঘাত করল। অমরনাথের কান আর মুখ দিয়ে রক্ত বেরিয়ে এলো। নেকড়েটি তখন অমরনাথের পেটটাকে তার দাঁত দিয়ে চিরে দিল, আর অমরনাথ সেই মুহূর্তে মারা গেল। নেকড়েটার দুই মুখ দিয়ে রক্ত ঝরে পড়তে লাগলো। হঠাৎ চারপাশের ঝোপগুলো নড়ে উঠল, অনেকগুলো লাল চোখ দেখা গেল। তোমরা সবাই একে খাও, ততক্ষণ আমি ওই অফিসারের ব্যবস্থা করছি। আজকের পরে কেউই আমাদের জঙ্গলের দিকে চোখ তুলে তাকানোর সাহস পাবে না। এইটুকু বলেই নেকড়েটি ওখান থেকে দৌড়ে চলে গেল, আর অনেকগুলো তারই মতন দেখতে নেকড়ে পাশের ঝোপগুলো থেকে বেরিয়ে এসে অমরনাথের দেহটাকে খেতে লাগলো। এদিকে ফরেস্ট অফিসার তার নিজের ঘরে আরাম করে শুয়েছিল। হঠাৎই সেই ঘরের দরজা খুলবার আওয়াজ পেল, আর তার ঘুম ভেঙে গেল। দরজাটা খুলে যেতেই সে দেওয়ালেতে ওই নেকড়ের ছায়া দেখতে পেয়ে খুব ভয় পেয়ে গেল। নেকড়েটি রাগে ওই অফিসারের দিকে ক্রমশ এগিয়ে গেল। অফিসার সঙ্গে সঙ্গে টেবিলের ওপর পড়ে থাকা বন্দুকটি তুলে নিয়ে নেকড়েটির দিকে গুলি চালালো। ভুলে গেছো নাকি তুমি অফিসার? এই খেলনা আমার কিচ্ছু করতে পারবে না। নেকড়ে এক লাফে অফিসারের ওপর ঝাঁপিয়ে পড়ল, আর এক থাবার আঘাতেই তাকে মেরে দিল। অফিসারকে মারবার পর নেকড়ে আনন্দে চিৎকার করে উঠল। ওই ঘটনার পর ওই জঙ্গলের দিকে যে কোনো মানুষ যেতে ভয় পেত, কিন্তু ক্ষুধার্ত হলে ওই নেকড়েগুলি মানুষের বসতিতে এসে মানুষদের হত্যা করে খেত।